কি অবস্থা সবার? আমি অনেকদিন মনোলগ আপলোড করি না, তো ভাবলাম আজকে একটা মনোলগ আপলোড করব। তো এই জন্য আমি ছাদে আসছি। ছাদে খুব সুন্দর বাতাস। আমি এর আগেও একবার ছাদে আসছি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় ছাদে আসার পর দেখলাম আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠছে, বাট এখন অ্যারাউন্ড 1:30টার মতো বাজে রাত। বাট আকাশে অনেক মেঘলা, যেহেতু আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস চলে আসছে, মনে হয় যে বৃষ্টি হবে। আকাশে আবার তারাও আছে কিছুটা। আকাশে চাঁদ ছিল, হয়তো মেঘের জন্য ঢেকে গেছে। তো মানুষ আসলে একজন এক এক জায়গা থেকে বিলং করে, এক একজন এক এক ফ্যামিলি থেকে বিলং করে। এখন কিছু কিছু মানুষ থাকে, তাদের জন্মই হয় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে ধীরে ধীরে বড় হয়। আবার কিছু কিছু মানুষ থাকে, তাদের জীবনে সুযোগ সুবিধা তো দূরের কথা, লাঞ্ছনা বঞ্চনা এসব সহ্য করে তাদের আসলে জীবন শুরু হয়, এবং এরকমভাবেই তারা জীবন বিলংস করতে শুরু করে। এর মধ্যে 90% মানুষই ঝরে যায়, 10% মানুষ টিকে থাকে তাদের জীবনের রেসে। তো মূলত আমি প্রিভিলেজ নিয়ে কথা বলতেছি। এখন এই সমাজে তো সবার গুরুত্ব আছে। রিক্সাওয়ালা মামারও গুরুত্ব আছে, যে বাস চালায়, যে ট্রাক চালায়, যে ভ্যান চালায়, আবার যে ব্যাংকে জব করে, আবার যে বিভিন্ন ধরনের অফিসে কাজ করে, পিয়ন বা বিভিন্ন কর্মকর্তা, সচিব, মন্ত্রী, সবারই আসলে দরকার আমাদের ওতপ্রোতভাবে। আমাদের শরীরের যেমন অনেকগুলো অর্গান নিয়ে আমাদের শরীর আসলে গঠিত, তো একটা অর্গান যদি যথেষ্ট অসুস্থ হয়ে পড়ে, তো ওই একটা অর্গানের জন্য আমাদের পুরো শরীরটাই অসুস্থ হওয়ার উপক্রম হয়, এবং মনে হয় পুরো শরীরটাই অসুস্থ হয়ে গেছে। তো সেম হচ্ছে এরকম, যে এখানে যদি রিক্সাওয়ালা মামা না থাকতো, তাইলে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতা না কম টাকায়, তোমার হেঁটে যেতে হতো। রাস্তায় অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তুমি পানির মধ্যে ভিজে যেতা। বাট রিক্সার মাধ্যমে, রিক্সা দ্বিচক্রযানের মাধ্যমে তুমি সেই পানি, জলাবদ্ধতা, তোমার হাঁটা বাঁচিয়ে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারতেছো। বাস যদি না থাকতো, তুমি এত দীর্ঘ লাইন, এত দীর্ঘ পথ, এত এত কিলোমিটার তুমি অতিক্রম করে এক জেলা থেকে অন্য জেলা, এক বিভাগ থেকে অন্য বিভাগে তুমি যেতে পারতে না। তো সব কিছু মিলায়া পৃথিবীতে সবারই দরকার আছে। তো যারা লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তাদের ম্যাক্সিমাম 90% লোকই ঝরে যায়। 10% লোক তাদের জীবন যুদ্ধে সিচুয়েশনটা বুঝতে পারে, এবং ওই জায়গা থেকে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, এবং ওই 10%-এর মধ্যে আবার 5% সফল হয়, আর 5% ডিপ্রেসড থাকে। বাইরের আবহাওয়াটা আসলে সুন্দর। আমার বর্ষাকাল যদি পছন্দ হয়, আমার শীতকাল পছন্দ। বাট বর্ষাকালের এই যে বাতাসটা, বৃষ্টি আসার আগ মুহূর্তের যে বাতাসটা, আকাশ কুটকুটে কালো হয়ে যাওয়া, এই জিনিসটা আসলে উপভোগ্য একটা বিষয়। আমি আজ বলতে গেলে 4 রাতে ঘুম হয় না, বিভিন্ন ধরনের কমিটমেন্ট কাজের জন্য। ওয়ার্ল্ড কাপের আগের দিন থেকে আজ পর্যন্ত, আজকে রাতে মেবি ঘুমাইতে পারবো, আর রাতে মনে হয় 1-1.5 ঘন্টা ঘুমাইছি। তো লাইফে তুমি যদি তোমার প্যাশনটাকে ফলো করো,
তুমি তোমার প্যাশনটাকে প্রাধান্য দিয়ে তুমি এগোয়ে যাও, তুমি যদি তোমার প্যাশনটাকে আরও ভেরি স্কিলফুল করো, তাহলে দেখবা যে তুমি লাইফে যেটা চাও তুমি সেটা পাবা। এখন দেখা যায় যে কিছু কিছু মানুষ তাদের প্যাশনটা ফলো করতে করতে এত পরিমাণ স্ট্রাগলের শিকার হয়, এত পরিমাণে কটূক্তির শিকার হয়, যে দিন শেষে তারা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেজড হয়ে যায়, বিভিন্ন ধরনের চাকরিতে কাজে তারা পরাধীন হয়ে যায়। আচ্ছা, একটা মানুষের লাইফে সুখটা আসলে কি? সুখের ডেফিনিশন তো কেউ দিতে পারবে না। একটা মানুষের লাইফে কি হলে আসলে সুখ থাকে? অনেকেই বলবে যে টাকা পাইলে আমার সুখ আসবে, বাট আমার মতে আমি মনে করি একটা মানুষ যদি স্বাধীন থাকে তাহলে সে পৃথিবীতে সুখী ব্যক্তি। কারণ স্বাধীন থাকলে তুমি তোমার ইচ্ছা মতো সব কিছু করতে পারবা, ইচ্ছা মতো ঘুরতে পারবা, যখন যা ইচ্ছা করতে পারবা, ইচ্ছা মতো তোমার কাজটা করতে পারবা। তোমার ওই অফিসে 5টা টু 8টা টু 5টা অফিস করতে হবে না, অফিসের প্যারাটা তোমার থাকবে না, বা অন্য কোনো জবে থাকলে তোমার ওই প্যারাটা তোমার থাকবে না। তোমার মন চাইলেও তুমি তোমার প্যাশনে স্কিলড হয়েছো, মন চাইলেও তোমার কাজ করতে তুমি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করলা। তোমার মন চাইলেও তুমি সারাদিন ঘুমাইলা। এইটা হচ্ছে স্বাধীনতা। ওইটা তুমি যদি সারা রাতও তোমার কাজটা তুমি নিজে করো, তারপরেও তোমার ক্লান্তি আসবে না, কারণ তুমি তোমার নিজের কাজটা করতেছো, স্বাধীনভাবে করতেছো, তোমার ইচ্ছায় করতেছো। বাট ওই কাজটাই যখন তুমি কারো অধীনে করবা, বাট তোমার ওই কাজটা করতে ভালো লাগবে না, কারণ তুমি পরাধীন। এখন স্বাধীন হইতে গেলে কি দরকার? মানুষ আসলে এইটা আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই, মূলত আমাদের বাংলাদেশটা খুবই গরিব একটা দেশ। এর মধ্যে অনেকেই বলে ভেজাল খাবার, এই খাবার সেই খাবার। এখন বাংলাদেশের মানুষ যদি ভেজাল খাবার না খায়, পোলট্রি মুরগি না খায়, তাহলে বাংলাদেশের মানুষ আসলে খাওয়ার কোনো কিছুই নাই। বাংলাদেশের মানুষ এতটাও রিচ না যে তারা একেবারে সলিড সব কিছু খাবে। এই ভেজাল, সলিড এইসবের মধ্যে খেয়েই আমাদের জীবনযাপন করতে হয়, কারণ বাংলাদেশটা অতটা উন্নত দেশ না। এখন যেটা বলতেছিলাম, আমি আসলে বারবার আমার মনটা এই আবহাওয়ার দিকে চলে যাচ্ছে। এত সুন্দর বাতাসে আমি আমার টপিক থেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছি। যেটা বলতেছিলাম, প্যাশন। তুমি যদি তোমার প্যাশনে স্কিলফুল হও, তাহলে তুমি যদি ওই স্কিলটাকে কাজে লাগায় কেরিয়ার গঠন করা শুরু করো, তুমি দেখবা তুমি একদিন লাইফে সাকসেস হবাই। বাট একটু হয়তো স্ট্রাগল করতে হবে। দেখা যাবে যে তোমার ফ্রেন্ড সার্কেল সেটেল হয়ে গেছে, তুমি এখনও স্ট্রাগল করতেছো, তো এখনও তুমি তোমার প্যাশন নিয়ে আসো। ওই ক্ষেত্রে তোমার আবার খারাপ লাগবে যে আমার তো ফ্রেন্ড সার্কেল সব স্টেবল হয়ে গেছে। অনেকে অনেক কথা বলবে, ওই অনেকে অনেক কথার সম্মুখীন তোমার হতে হবে। বাট তোমার মেন্টালিটি ওরকম থাকা লাগবে যে তুমি সবার কথা ইগনোর করে তুমি সামনে এগোয়ে যাবা। আর একটা কি, তুমি মোটিভেশন নিয়ে তুমি বিভিন্ন ধরনের মোটিভেশন ভিডিও ইউটিউবে সার্চ দিলে হাজারো রকমের মোটিভেশন ভিডিও, হাজারো না মিলিয়ন মিলিয়ন মোটিভেশনাল ভিডিও তুমি পাবা। ওই মোটিভেশনাল ভিডিও দেখে যদি তুমি মোটিভেশন নিয়ে তুমি এগোনো শুরু করো, ওই মোটিভেশন সর্বোচ্চ গেলে তোমার 5 দিন 10 দিন 1 মাসই থাকবে। তারপর তুমি আবার মোটিভেশন হারাই ফেলবা, অটোমেটিক্যালি হারাই ফেলবা। তো এখন তুমি যদি ওই মোটিভেশন নিয়ে না না এগোও, তুমি তোমার কাজটাকে, তুমি যে স্কিলটা শিখতেছো ওই স্কিলটা মোটিভেশন নিয়ে না এগোয়া ওইটা যদি তুমি তোমার হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত করো, তোমার অভ্যাস হয়ে যায়, তাহলে দেখবে অটোমেটিক তুমি ওই কাজটা শিখতেছো, অটোমেটিক তুমি হ্যাবিটের মতো তুমি ওই কাজটা করতেছো, তোমার আর কোনো ধরনের মোটিভেশন লাগবে না। তো তুমি কোনো কাজ, তোমার প্যাশনকে যদি ফলো করতে চাও, ওইটা মোটিভেশন নিয়ে শুরু না করে, ওইটা তুমি প্রথমে কষ্ট হবে, প্রথমে তুমি ওইটা অভ্যাসে পরিণত করে কাজটা শুরু করো, দেখবা তুমি ওই কাজটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং
তুমি সাকসেস হবা। আমি জানি আমি বারবার একই কথা রিপিট করতেছি, অনেকের হয়তো অভুক্তি হচ্ছে আমার কথাগুলো শুনতে, বাট স্টিল তুমি যদি পৃথিবীতে তোমার ইচ্ছা স্বাধীন মতো চলতে চাও, যা ইচ্ছা তাই করতে চাও, নিয়মের বাইরে যাইতে চাও, তাহলে তোমাকে তোমার প্যাশন ফলো করতে হবে। তুমি যদি তোমার প্যাশন ফলো করো তাহলে তুমি পরাধীন থাকবে না, অন্যের অধীনে কাজ করতে হবে না, অন্যের জন্য তোমার সারা দিন রাত খাটতে হবে না, দিন শেষে তোমার স্যালারির জন্য অপেক্ষা করতে হবে না। তুমি তোমার স্কিলটাকে যদি ফলো করো, দেখবে তোমার অটোমেটিক্যালি তোমার প্রতি মাসে তোমার স্যালারি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। অন্যের কাজ করে তোমার স্যালারি ক্রেডিট হওয়ার চান্স তখন 0% নেমে আসবে। আমি যে আমার প্যাশনটাকে ফলো করতে পারছি বিষয়টা এরকম না। আমি আসলে লাইফে অনেক সিদ্ধান্ত নিয়ে তাই ভুগছি। এর মধ্যে বড় ইম্প্যাক্ট ফেলছে কোভিড-19 সময়টা আমার লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলছে, এবং ওই কোভিড-19 সময় আমি একটা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তহীনতায় ভুগতে এবং আমি এমন একটা অর্গানাইজেশনে চলে আসছি যেখানে পরাধীন বলতে কি ডিসিপ্লিন ফোর্সের মধ্যে চলে আসছি। বাট আমার চলে আসার পরে, সেই অর্গানাইজেশন চলে আসার পরে আমার মনে হয়েছে যে আমি একেবারে নিজেকে হারাই ফেলছি। একেবারে মনে হচ্ছিল যে পরাধীন হয়ে গেছি। মানে আমার এই পৃথিবীতে নিজস্ব বলতে আমি কোনো কিছু নাই, এরকম আমার মনে হচ্ছে। স্টিল এখনও মনে হচ্ছে আমি ওই অর্গানাইজেশনে আছি, কারণ আমি আমার প্যাশনটা বুঝতে শুরু করছি হয়েছে কিছুদিন, হয়েছে কয়েক বছর হয়েছে। দেন আমি আমার ওই প্যাশনটা নিয়ে কাজ শুরু করছি, শিখতেছি, ভুল করতেছি, আবার শিখতেছি। তো আমি যে আমার লাইফে আমার প্যাশনটা খুব তাড়াতাড়ি বুঝতে পারছি, আমার প্যাশনটা খুব তাড়াতাড়ি ফলো করছি, এরকম না। বাট ওই জায়গা থেকে, ওই অভিজ্ঞতার আলোকে আমি এসব কথা বলতেছি যে তুমি যদি তোমার লাইফে প্যাশনটাকে প্রথমে বুঝতে পারো, তোমার ভেতরের ওই যে আমি একটা ভিডিও করছিলাম, ভিডিও বলতে একটা বুক রিভিউ দিয়েছিলাম, দ্য আলকেমিস্ট বইয়ে সান্তিয়াগো নামে একটা ছেলে আছে, তো ইজিপ্টে। সে হচ্ছে রাতে স্বপ্ন দেখতো যে সে একটা গুপ্তধন পাবে, ওই রাস্তা দিয়ে গেলে সে একটা গুপ্তধন পাবে। সে যখনই ঘুমাইতো সে ওই স্বপ্নটা দেখতো। তো দেখার পরে একদিন সে যে স্বপ্ন বর্ণনা করতে পারে তার কাছে গেল এবং তার স্বপ্নের কথা বলল। তো যে গসিপ মহিলার কাছে সে যায়, সে গসিপ মহিলা বলে, তুমি যেহেতু প্রতিদিনই এরকম রাতে ঘুমাইলে বা যখন ঘুমাও তুমি স্বপ্ন দেখো, তাহলে তোমার ওইখানে যাওয়া উচিত, ওইখানে গেলে তুমি তোমার ওই গুপ্তধনটা পাবা। তো এই আলকেমিস্ট বইটা যে যিনি লিখেছিল তার নাম হচ্ছে পাওলো কুহেলো। তো পাওলো কুহেলো হচ্ছে একজন ব্রাজিলিয়ান নাগরিক। তো তার বয়স যখন 41 বছর, তখন সে আসলে তার প্যাশনটাকে খুঁজে পাইছিল। সে আসলে রিয়েলাইজ করছে যে আমার ভিতরে যে প্রতিভাটা আছে সে এখন খুঁজে পাইছে ওই 41 বছর বয়সে, এবং সেই প্রতিভাটা হচ্ছে বই লেখা। তো তখন ওই 41 বছর বয়সে তার প্যাশনটাকে ফলো করা শুরু করে এবং সে একটা বই প্রকাশ করে, এই বইটা দ্য আলকেমিস্ট বইটা। তো প্রথমে এই বইটা অত হাইপ সৃষ্টি করে নাই, মোটামুটি 1 কপি বিক্রি হয়েছিল মনে হয় প্রথম বছর। পরবর্তীতে সকল প্রকাশক থেকে তার বইটা ফেরত দিয়ে দেয় তার কাছে, যেহেতু প্রকাশকরা তো ব্যবসার জন্যই বইগুলো নেয় লেখকদের কাছে যদিও বইগুলো তার সন্তান সমতুল্য, তারপরেও প্রকাশকদের যদি ব্যবসা না হয় তো বইগুলো রেখে কী করবে তারা। তো ফেরত দেওয়ার পর দ্বিতীয়বার যখন আবার ওই পাওলো কুয়েলো বইটা প্রকাশ করে, মোটামুটি ধরনের হাইপ সৃষ্টি হয় অনেক, এবং একজন আমেরিকান নাগরিক এসে ওই বইটা পড়ে এবং বইটা পড়ে আসলে বইটার প্রেমে পড়ে যায়। দেন হচ্ছে আমেরিকায় নিয়ে ওই বই বিভিন্ন ভাষায় প্রকাশ হয়,
তো ঊনবিংশ শতাব্দীর মোটামুটি হাইপ করা বইয়ের তালিকায় শ্রেষ্ঠ বইয়ের তালিকায় এই দ্য আলকেমিস্ট বইটা ছিল। তো এই কথাটা বললাম কেন, এই উদাহরণটা দিলাম কারণ হচ্ছে তার বয়স যখন 41 বছর, সে আসলে তার প্যাশনটাকে বুঝতে পারছে। তখন সে তার প্যাশনটাকে বুঝতে পারে, সে স্কিলফুল হয়ে সে তার প্যাশনটাকেই ফলো করছে। হয়তো মানুষের জীবনে প্যাশনটাকে বুঝতে একটু সময় লাগে যে প্যাশনটা কী, বাট তুমি যদি মন স্থির করে ভাবো তুমি কি করতেছো, কি করতে চাচ্ছ, তোমার কোনটা করতে ভালো লাগতেছে, এটা যদি তুমি মন স্থির করে ভাবো, আমার মনে হয় না যে তুমি তোমার প্যাশনটাকে খুঁজে পেতে তোমার বেশি দিন লাগবে বা বেশি সময় লাগবে। তো এই জন্য একটা কথাই বলবো, লাইফে যদি তুমি পরাধীন না হইতে চাও, স্বাধীন থাকতে চাও, সুখ পেতে চাও, পুরো পৃথিবীটাকে উপভোগ করতে চাও, তাহলে চাকরির পিছনে, অন্যের অধীনে কাজ করার পিছনে না ছুটে তুমি তোমার প্যাশনটাকে বুঝতে চেষ্টা করো, নিজের প্যাশনটাকে ফলো করার চেষ্টা করো এবং তোমার প্যাশনের উপর স্কিলফুল হওয়ার চেষ্টা করো এবং তুমি তোমার চেষ্টা চালায়ে যাও এবং ওই চেষ্টাটাকে তুমি হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত করো এবং অভ্যাসে পরিণত করে ফেলো, এমনভাবে অভ্যাসে পরিণত করে ফেলো তোমার যেরকম সকালবেলা উঠেই বা রাতে ঘুমানো যাওয়ার আগেই যে ব্রাশ করার অভ্যাসটা তুমি করছো, তোমার ব্রাশটা না করলে ভালো লাগে না, তো ওই রকম তুমি এই অভ্যাসটা তৈরি করে ফেলো যে তোমার ওই প্যাশনটার কাজটা না করতে পারলে তোমার ভিতরে একটা অডনেস কাজ করে, এরকম অভ্যাসে তুমি হ্যাবিচুয়াল ফ্যাক্টে তোমার প্যাশনটাকে বানিয়ে ফেলো এবং তোমার প্যাশনের উপরে তুমি একেবারে স্কিলফুল হও। তাহলে দেখবা তোমার লাইফে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। হয়তো তোমার কিছুদিন স্ট্রাগল করতে হবে, বাট সফলতার পিছনেই তো লুকাই থাকে হাজার হাজার ব্যর্থতার গল্প, তাই না? তো তোমার সফল হতে গেলে তোমার লাইফে ব্যর্থতা আসবে এবং সেই ব্যর্থতা কাটায় তোমার সফল হইতে হবে। তোমার মানুষের বিভিন্ন কটূক্তির শিকার হইতে হবে। তুমি দেখবা তোমার আশেপাশের তোমার ক্লাসমেট, তোমার ব্যাচমেট, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার ভাই, আপন ভাই, তোমার আপন ছোট ভাই দেখবা, আপন বড় ভাই দেখবা সেটেল হয়ে গেছে, বাট স্টিল তুমি সেটেল হতে পারো নাই। এই জিনিসগুলো তুমি আসলে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নিয়ে তুমি তোমার প্যাশনটাকে ফলো করো এবং প্যাশনের প্রতি স্কিলফুল হও। দেখবা তুমি আসলে পৃথিবীটাকে উপভোগ করতে পারতেছো। আমি মোটামুটি আমার প্যাশনটা বুঝতে শুরু করছি কয়েক বছর হয়েছে। তারপরও মাঝে মাঝে আমি তালগুলো হারাই ফেলাই। আমার প্যাশনটাকে এখনও আমি হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত করতে পারি নাই বলতে অনেক সময় খারাপ লাগে যে আমি আমার প্যাশনের কাজটা করতে পারলাম না। বাট আমি যে অর্গানাইজেশনে আছি, যে ডিসিপ্লিন ফোর্সে আছি, এখানে আসলে আমার ওই রকমভাবে সময় থাকে না। আমি যে বললাম না আমি গত 4 রাত ধরে ঘুমাই নাই। বলতে আমি একদিন রাতে ঘুমানোর সুযোগ পাইছিলাম। তো ওই দিন ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ছিল, তো ওই দিন আমি ঘুমাই নাই, খেলা দেখতেছিলাম। তো তারপর থেকে টানা 2-3 দিন আমি ঘুমাইতে পারি নাই, কারণ ডিফারেন্ট কাইন্ড অফ কমিটমেন্ট, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক। তো এইসব করতে করতে 3-4 দিন আমি ঘুমাইতে পারি নাই। তো দেখো আমার লাইফে কি একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমি এমনভাবে পরাধীন হয়েছি যে আমার শরীর ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি, তবুও আমি ঘুমাতে পারতেছি না, কারণ আমার কমিটমেন্টের জন্য। তো আমার মতো পরাধীন তোমরা হও না, আমি এটাই বলবো। আমি যেহেতু আমার প্যাশনটাকে বুঝতে শুরু করছি, আমার প্যাশনে স্কিলফুল হয়ে শুরু করছি, ইনশাল্লাহ আল্লাহ যদি আমার উপরে সুনজর দেন, হয়তো আমি এই ট্রমাটাইজ লাইফ থেকে বের হয়ে নর্মাল লাইফে ফেরত যেতে পারবো এবং আমি আবার স্বাধীনভাবে বাঁচতে শুরু করবো এবং পৃথিবীটাকে উপভোগ করতে পারবো। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কারণ তুমি যেটা চাও এবং তুমি যেটার পিছনে চেষ্টা করো, ওই জিনিসটা দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত বস্তু তোমাকে সাহায্য করবে, যদি তোমার চেষ্টাটা হয়
মন থেকে, চেষ্টাটা হয় কষ্টের। তোমার চেষ্টার প্রতিটা পথ, প্রতিটা সিঁড়ি যদি তোমার ঘাম দিয়ে ভেজা থাকে, ব্যর্থতার গল্প থাকে, তাহলে তুমি সফল হবাই। তো আমি এটা বিশ্বাস করি। আমি জানি আমি এক কথা বারবার রিপিট করতেছি, অনেকেরই আমার কথা শুনতে খারাপ লাগতেছে। তো আমি জাস্ট একটাই বলবো, তুমি তোমার প্যাশনটাকে ফলো করো, জাস্ট প্যাশনটাকে। তুমি যদি ধরো ঘুরতে পছন্দ করো, তুমি জাস্ট ঘোরো। তুমি যে ঘোরো, ওই ঘোরার কাজটাকে তুমি ক্যাপচার করো, তোমার ফোনে ক্যাপচার করে তুমি আপলোড করো। এখন তো এই জেনারেশনে অনেক ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাপস আছে। ফেসবুক, মেটার ফেসবুক, ইউটিউব, এগুলোতে তোমাকে দেখবা একদিন অন্য লেভেলে তোমারে নিয়ে গেছে। এই ঘোরাটা তোমার, এই তুমি যে ঘুরতেছো, তুমি যে এনজয় করতেছো, এটা দেখবে তোমার একদিন সারা বিশ্বের পৃথিবীর মানুষ তোমার এই ঘোরাটাকে এনজয় করতেছে, এবং তারা নিজেরাই আফসোস করতেছে যে তুমি এত সুন্দর করে ঘুরতেছো, আবার ভিডিও করে আপলোড করতেছো, তুমি এত স্বাধীন, বাট তারা পরাধীনভাবে তোমার মতো ঘুরতে পারতেছে না। তো তারাও একদিন আফসোস করবে। তো আমি এর কথা বাড়াবো না।